এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আজ ২টো থেকে সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার শুনানি ছিল। কী হলো বিস্তারিত সরাসরি জানুন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর। উনি কোর্টের মধ্যে উপস্থিত ছিলেন, ওখান থেকেই বিস্তারিত আপডেট দিয়েছেন। বিস্তারিত জানুন যে কী হয়েছে, নতুন তথ্য উঠে এলো, পৃথকীকরণ করার মতো কি তথ্য আছে? জাস্টিস বললেন। তাহলে কি করব সেটা ভাবার বিষয়। ফরেনসিক ব্যাপার কিছু নতুন তথ্য আপনাদের কিছু মামলা রিলিজ করলেন। সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন বিস্তারিত। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। বলছি স্যার, আজ এসএসসি মামলা 2টোর সময় উঠেছিল। বেশ 2-3 ঘন্টা শুনানি হলো। তো আজ এই মামলায় কি হলো? আজকে কি হলো বলতে গতদিনকে যেমনটা হয়েছিল না, যে গতদিনকে আমাদের শুনানি দেখে এটা মনে হয়েছিল যে যারা চাকরিটা করছে এখন এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশনের অর্ডার মেনলি হাইকোর্ট দিয়েছে, মানে সবারই অ্যাকচুয়ালি, তাদের বলা শেষ হয়ে গেছিল এটাই মনে হয়েছিল। তো আজকেও কিন্তু মেনলি তারাই বললো, অফিসিয়ালি আজকে তাদের বলা শেষ হলো। এবার গত দিনকে যে সমস্ত সিনিয়র কাউন্সিলররা বলার সুযোগ পাননি এবং তার সঙ্গে আরো কিছু নতুন কাউন্সিল যারা এর মধ্যে সেদিন ছিলেন না হয়তো কোনোভাবে, তারাই মেনলি বললেন। এবার আমরা আজকে বলবো আশা করেছিলাম, আমরা বলার সুযোগই পেলাম না, কারণ সময়ের অভাবে তাদের বলাতেই শেষ হয়ে গেল, 4টে বেজে গেল। তো যেটা হলো নতুন জিনিস, যেটা মানে আদার দেন রিপিটেশন, যেটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে এই একটা জিনিস মুকুল স্যার, মানে মুকুল রহতগি স্যার তুলে আনলেন। এটা কিন্তু এর আগে আগে হয়নি এবং এটা আমাদের কাছেও নতুন, মানে সবার চোখের সামনে ছিল এটা, কিন্তু এই জিনিসটা আগে কেউ পয়েন্ট আউট করেনি। সেটা হচ্ছে যখন এই মামলাটা, এই যে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যে এটা হলো, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশেই হয়েছে। হ্যাঁ। কারণ অনিরুদ্ধ বোসের যে ডিভিশন বেঞ্চ ছিল, জাস্টিস অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে, সে এসএসসির সমস্ত মামলাগুলোকে হাইকোর্টে রিমান্ড ব্যাক করেছিলেন এবং বলেছিল যে হাইকোর্ট একটা স্পেশাল বেঞ্চ গঠন করে এগুলো সব ইস্যুগুলো শুনবে এবং একটা টাইম ফ্রেমও করে দিয়েছিল যে এর মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। হ্যাঁ। তো তার প্রেক্ষিতেই কিন্তু দেবাংশু বসাক এবং শাব্বাজ রশিদি সাহেবের বেঞ্চ গঠন করা হয়েছে। এবার ওই যে অর্ডারটা, রিমান্ড ব্যাক করার যে অর্ডারটা, জাস্টিস বোসের অর্ডার এক্স সুপ্রিম কোর্টের, সেখানে কিন্তু একটা জিনিস স্পেসিফিক্যালি তুলে ধরা আছে, লেখা আছে প্যারাগ্রাফ 6-9, যেটা দেখবেন আপনারা যদি শুনানি ফলো করে থাকেন, যে মুকুল স্যার দেখাচ্ছিলেন যেটা রহতগীতা, যে ওখানটাতে যে ডাটাগুলো পেয়েছে, নাইসার ডাটা হোক, ডাটা স্ক্যানটেকের ডাটা হোক, সেই ডাটাগুলোর ক্রেডিবিলিটি নিয়ে সুপ্রিম কোর্ট নিজেই প্রশ্ন তুলেছে। কারণ সুপ্রিম কোর্ট বলছে যে এটার উপর যদি ভরসা করতে হয় তাহলে এইটার ফরেন্সিক এক্সামিনেশন হওয়ার দরকার আছে। আর তার পাশাপাশি এটাও বলেছে যে এই ডাটা উদ্ধার হয়েছে এখান থেকে, এটা প্রমাণ হচ্ছে না যে ম্যানিপুলেশন হয়েছে এইটা। এইবার ফরেন্সিক এক্সামিনেশনের ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফরেন্সিক এক্সামিনেশনের জন্য সিবিআই এটা পাঠিয়েছিল হায়দ্রাবাদ। এইটা আগের দিন আলোচনা হয়েছে এই পার্টটা, তাও বলছি। সিবিআই পাঠিয়েছিল হায়দ্রাবাদ এটা ফেরত পাঠিয়েছে, ফরেন্সিক এক্সামিনেশন তারা করতে পারেনি। তারপরে সিবিআই এটা হাইকোর্টে জমা করে এবং হাইকোর্টে বলে যে, হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জমা করেছিল কোর্টের নির্দেশে এবং তারপর বলেছিল আমরা এটা কলকাতায় পাঠাবো। তো সেই রিপোর্ট এখনো পর্যন্ত কিন্তু আসেনি। মানে এইটার উপরে ওরা ইয়ে করতে চাইছে, জোর দিতে চাইছে যে তাহলে যেখানে সুপ্রিম কোর্ট তার ফাইন্ডিংস এটা উল্লেখ করে হাইকোর্টে ফেরত পাঠালো যে তুমি পুরো ব্যাপারটা শোনো, হ্যাঁ, সেখানে তাহলে ওই ডাটার উপর ভরসা করে ওই ওই যে হার্ড ড্রাইভটার উপর ভরসা করে ওখান থেকে যে ডেটাগুলো পাওয়া গেলো সেই ডেটার উপরে ভরসা করে কি করে কার স্কোর কম বেশি আছে, কে খালি খাতা দিয়েছে, এইগুলো কেন কোর্ট মেনে নিল, এটাকে এভাবে বাদ দেওয়া চলবে না। এইটা একটা নতুন জিনিস। এটার বিপক্ষে চিফ জাস্টিস কি ভাবছেন সেটা চিফ জাস্টিস বললেন, কিন্তু এই জিনিসটা আগে আর্গু হয়নি। এটা একটা নতুন জিনিস দেখলাম। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যে যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট বা যারা ধরুন আমাদের মতো তো কেউ এখনো পর্যন্ত মানে বলেনি। এর আগে একবার জাস্ট টাচ করা হয়েছিল, কিন্তু আমাদের সাবমিশন নেক্সট দিনকে আবার, কারণ আজকে অফিসিয়ালি এই দিকটা শেষ হয়ে গেল। তো সিবিআই একখানা নতুন জিনিস দিয়েছে, কারণ কোর্ট 65 বি নিয়ে বেশি আলোচনায় আগ্রহী নয়, প্রথমেই আমি চিফ জাস্টিস সেটা পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু সিবিআই একটা ফার্দার একটা নোট আজকে দিয়েছে এবং সবার মধ্যে করেছে যে কেন তারা পবন বানসালের দেওয়া স্টেটমেন্ট
করতে চাইছে, এটা সিবিআই তার মতো করে ব্যাখ্যা করে একটা 3 পাতার নোট দিয়েছে। আচ্ছা এটা একটা জিনিস। এবং তার পাশাপাশি হচ্ছে যে একটা ক্যান্ডিডেট পার্টিকুলার গ্রুপ তারা বলতে চাইছে যে আমরা চাকরি করছি এবং আমাদের রিট পিটিশন আমরাও করেছি 2023 সালে। আচ্ছা জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যখন সব সেটাসাইড করে দিল, তখন আমাদের রিট পিটিশন গুলো যেহেতু 23 সালে ফাইল, ও বললো আমার জুরিসডিকশন নেই, 21-22-এর মামলা শোনার জুরিসডিকশন আছে, সুপ্রিম কোর্ট যা শুনতে বলেছে সেটা 21-22 সালের রিট পিটিশনের মধ্যেই কনফাইন্ড। সুতরাং 23 সালের রিট পিটিশন আমি শুনতে পারবো না। সুতরাং দিয়ে আমার মামলাটা রিলিজ করে দিল। মানে অনেক মামলা এরকম রিলিজ করেছে, অর্ডারের লাস্ট পার্টে দেখবেন আছে। এবার উনি বলতে চাইছেন আমার মামলাটা তার মধ্যে একটা, অথচ সেই ডিভিশন বেঞ্চই আমার চাকরিটা, সব চাকরি সেটা অর্ডার দিল ইনক্লুডিং আমার চাকরি। তাহলে আমি তো রিট পিটিশন করে হাইকোর্টকে আমার বক্তব্য জানাতে গেছিলাম, আমি তো বাই এনি চান্স যদি ম্যানিপুলেশন হয়েও থাকে তাও আমি চাকরিটা পাবো, আমার দেখানো ডকুমেন্টস আছে। তাহলে আমি কেন তাহলে আমার রিট পিটিশন ফিরিয়ে দিয়ে তাহলে আমাকে কেন আবার চাকরিটাও খেয়ে নেওয়া হলো? এটা তো প্রথমে চিফ জাস্টিস ভাবলেন যে তাই তোমার রিট পিটিশনই যখন শুনলো না, তাহলে তোমার চাকরি গেল কি করে? আর তাহলে তুমি এখানে হাইকোর্টে কি করছো, এই সরি সুপ্রিম কোর্টে কি করছো? তাহলে তুমি ওখানে একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন করো যে তুমি বলো যে কেন। তবে তার পাশাপাশি চিফ জাস্টিস এটাও বললেন যে এটা তো অ্যাজ এ হোল মানে ইররেগুলারিটির ভিত্তিতে গেছে, আচ্ছা ইররেগুলারিটি ফাইন্ডিং নিয়ে গেছে। তো সুতরাং এখানে যদি গিয়ে থাকে তাহলে সেখানে আলাদা করে আর তোমাকে বাছা সম্ভব নয়। আগের মামলাগুলো 21-22-এর মামলাগুলো থেকে কোর্ট মেটেরিয়াল পেয়েছে, তার ভিত্তিতে গেছে, এইটাই। আর যেটা আমার মনে হলো এরপরেও আজকে কিন্তু চিফ খুব দার্থহীন ভাষায় কোনো দ্বিধা না রেখে বললো যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে সেগ্রিগেশনের জন্য যাবো। মানে এটা আপনার মনে হয়েছে যে কি হতে না পারে? মনে কেন, চিফ তো বললেন আজকে হিয়ারিং এ প্রথম ইয়েতে যখন দাভে স্যার হিয়ারিং করছিল, তারপরে তো সেই হিয়ারিং চলাকালীন প্রথমে তো দাভে স্যারই শুরু করেছে আজকে। আচ্ছা তো দাভে স্যারের ইয়ের পর হিয়ারিং এ উনি আর্গু করছিলেন, আর্গুমেন্টের সময়তেই তো চিফ বলেছে যে যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে সেগ্রিগেশন করবো, কিন্তু সেগ্রিগেশন পসিবল হবে কি, সেগ্রিগেশন পসিবল করার মতো মেটেরিয়াল আছে কি, ওএমআর আছে কি, এই ধরনের কথাও উনি একসঙ্গে মানে একই সেন্টেন্সে বলেছেন। মানে যে কথাটা খুবই সেগ্রিগেশন, ভয়ঙ্কর। হ্যাঁ অবশ্যই সেগ্রিগেশন পরের কথাটা তো অবশ্যই ভয়ঙ্কর যে ডকুমেন্টস আছে কি। এবার ডকুমেন্টস আছে কি আছে না আমরা বলছি যে যা আছে তার উপরেই করতে হবে, সিবিআই যেটা দিচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতে হোক। কিন্তু সেগ্রিগেশন করা ডকুমেন্টস আছে কি, এবার চিফ ওএমআরটা নিয়ে বলতে চাইছে আসলে। এবার রুলস থেকে এটাও দেখানো হলো যে ওএমআরটা রেজিস্টার করে দেওয়া হয়েছে। এবার আর মামলাগুলো অনেক বিলেটেড স্টেজে হয়েছে যে কারণে ওএমআর গুলো রাখা তখন কোনো বাধ্যবাধকতা ছিল না, রুলস থেকেও দেখানো হলো, সেটা দেখালেন মুকুল স্যারই দেখালেন। কিন্তু চিফ কিন্তু সেগ্রিগেশনের কথা বলেছে যদি পসিবল হয়। আমরা তো বলছি যে পসিবিলিটির জন্যই হাঁটতে হবে, ওই পসিবিলিটিটাকে বাস্তবে নিয়ে আসতে হবে যে সেগ্রিগেশন হবে। এবার কি হবে সেটা এই দিকে বলা হলো। আগের দিনে আমাদের হয়েছিল একটা, আমাদের মনে একটা ধারণা এসেছিল যে শেষ হয়ে গেল, এবার আমরা বলবো, কিন্তু ওই দিন আজকে অ্যাকচুয়ালি শেষ হলো এবং 27 তারিখে 2টোর সময় আবার 27 তারিখে পরবর্তী শুনানি 2:30 দুপুর 2টোর সময়, 2টোর সময় সোমবার। হ্যাঁ হ্যাঁ কালকে চাইছিল স্যাররাও জানবেন, বিকাশ স্যাররাও কালকে চাইছিলেন, কিন্তু কালকে আসলে স্পেশাল বেঞ্চ আছে। আমরা জানতাম যে কালকে হবে না হয়তো, কারণ কালকেও আবার সেই 3 জাজেস বেঞ্চ আছে, তার মানে কালকে হচ্ছে না। তার মানে আবার ওই 27 তারিখ 2টোর সময়তেই হবে। হ্যাঁ জানুয়ারি 27 তারিখে 2টোর সময়। জানুয়ারি 27 তারিখ 2টোর সময়। তাহলে ওই দিন কি সম্পূর্ণ চিত্রটা কি পরিষ্কার হতে পারে, বা আপনাদের বলার সুযোগ দেওয়ার পরে কি জাজমেন্ট আসতে পারে বা এমনটি কি হতে পারে? সেটা ধারণা সেটা অনেকটা আজকেই পরিষ্কার হয়ে গেছে। বেশিরভাগ সময় চিফ যদিও কিন্তু বলেছে যে সেগ্রিগেশনের কথা, কিন্তু বেশিরভাগ সময়তে চিফ মানে নেগেটিভ অ্যাপ্রোচই দেখিয়েছেন, মানে প্যানেলের প্রতি, যে এটা দুর্নীতিগ্রস্ত প্যানেল এরকম একটা করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেশি সময় কেউ পায়নি, 5 মিনিট 7 মিনিট দাভে স্যার শুরু করেছিলেন বলে দাভে স্যারকে একটু বেশি সময় উনি নিয়েছেন। বাকি এত কজন অ্যাডভোকেট সবাই 4-5 মিনিট 7 মিনিটের মধ্যে খুব বেশি হলে, মানে শুনছেন না, মানে এটা ওটা একটা মানে তো কিছু একটা বেরোচ্ছে তার। অসংখ্য ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।